আমরা খালেদা জিয়াকে তারেক দেশ থেকে এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন? তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন, ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি, পত্রিকায় প্রতিদিন আসলে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগ আমরা একই দেখছি। যদি আবারও সে বিএনপির ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিমান সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? খুবই মনোযোগ দিয়ে মন্ত্রমুগ্ধের মতো আমি চরমনাই পীরের বক্তব্যগুলো শুনছিলাম, আর তেনার কথাতে ফিরে গিয়েছিলাম সেই 2006-এর যে আগের মুহূর্তগুলা, তৎকালীন বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ, প্রেক্ষাপটটা বদলাতে শুরু করেছে। বাট চরমনাই পীর সৈয়দ ফয়জুল সাহেব তিনি আপনার মনে করছেন যে প্রেক্ষাপট এখানে কোনো কিছু পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়েছে। আজকে আওয়ামী লীগের পতনের পর 2 বছর আগে মারা যাওয়া একজন ক্যান্সারের ছাত্রলীগ নেতাকেও মামলার আসামি করা হয়েছে। তারপর ঢাকাতেও দেখলাম এরকম একজন মৃত মানুষকে মামলার আসামি করা হয়েছে। আমার কথা না, ফয়জুল সাহেবের কথা। তিনি বলেন যে আওয়ামী লীগ লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, আজকে আবারও সে লুটপাট চাঁদাবাজি করছে বিএনপি। তাহলে আওয়ামী লীগকে সরিয়ে আবার যে রাষ্ট্র ক্ষমতা বিএনপির হাতে দিবেন, দেশের কি পরিবর্তন হবে কিনা? দর্শক, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামের এই মুহূর্তে অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের কি বলে যে আলেম সমাজরা তারা মনে করছেন যে আওয়ামী লীগের বিকল্প হিসাবে যে বিএনপিকে এই মুহূর্তে আবারও আলোচনায় আনা হয়েছে বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্তগুলো জনমত তৈরি হচ্ছে, সেটা আরও একটা বোকামি। কারণ 2006 সালেও লুটপাট, দুর্নীতি, নানান কিছুতে তারেক জিয়া দেশ ছেড়েছেন, বেগম খালেদা জিয়াও মামলার আসামি হয়েছেন। তো এই দলটার হাতে ক্ষমতাটা আসলে এই মুহূর্তে দেওয়ার সুযোগ নেই। না, আমার কথাগুলো এখানে আমার উপর গোস্বার সুযোগ নেই। তো চলুন দেখি ফজল করিম সাহেব তিনি নিজে কি বলছেন। নিশ্চয়ই শুনেছেন। তিনার বক্তব্য শুনলে আসলে আমরা যারা একটু এইজের বল আছি, মানে যাদের বয়সটা মোটামুটি 30+, তারা কিন্তু সেই যুগ এই যুগ অনেক যুগে আমরা দেখলাম। তো আপনার কি মনে হয় যে আসলেই কি যে জামাতে ইসলাম অথবা তাদের যে সহযোগী সংগঠন ইসলামী ঐক্য যেটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, হেফাজত ইসলাম, তারপর হচ্ছে চরমনাই পীর, জামাত ইসলাম, তারা যদি একত্রিত হইয়া রাষ্ট্র ক্ষমতায় যায়, দেন বিএনপির থেকে বাংলাদেশটা ভালো চলবে। রাস্তাঘাটে লুটপাট হবে না, চাঁদাবাজি হবে না, প্রতিষ্ঠানগুলোতে দুর্বৃত্তায়ন হবে না, নানান ধরনের যে ঘটনাগুলো সমাজে কিশোর গ্যাং আছে সেগুলো তৈরি হবে না, অথবা আমাদের মেয়েদের সাথে যে ইফটিজিং, রাস্তাঘাটে যে শ্লীলতাহানি, অথবা ইউনিভার্সিটিতে এইগুলো কয়েকদিন যাবত আমরা দেখছি মেয়েরা প্রকাশ্যে বিড়ি টানছে, মানে বেহায়াপনারও নানান দৃশ্যপনা আমরা কিন্তু বাংলাদেশে দেখছি। তো এগুলো আসলে কোন সরকার গেলে বন্ধ হবে? এটা কি বিএনপি সরকার গেলে বন্ধ হবে ক্ষমতায়, নাকি আসলে ইসলামী যে ঐক্য, এই মুহূর্তে জামাত ইসলাম একা তারা নির্বাচনে যেতে পারবে না, জয়লাভ করতে পারবে না, সো এই টিমগুলোর সাথে কানেক্ট হয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা যেতে হবে। তো আপনার কি মনে হয় যে ফয়জুল করিম সাহেব যে কথাগুলো বলছিলেন পীরে চরমনাই, তিনি কি আসলে এই কথাগুলো রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা রাখতে পারবেন, অথবা এতগুলা ইসলামিক দল একত্রিত হলে বিএনপি কি আসলে ঠেকাতে পারবেন কিনা? তবে একটা মজার বিষয় হচ্ছে তিনার কথার মধ্যে শতভাগ যুক্তি আছে। এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমার নিজের এলাকা, সেইখানেও কিন্তু একই অবস্থা। যারা আমার এলাকার আছেন জানেন কম বেশি, তাই না? তো নিরীহ মানুষকে এখন তাদের কি বলে যে মামলার আসামি করা হচ্ছে বেশ কিছু জায়গায়, যারা অপরাধী তারাও হচ্ছে, বাট পাশাপাশি অনেক ধরনের ভুয়া মামলা তৈরি হচ্ছে। এর মধ্যে সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, কুমিল্লা ক্যান্টনমেন্টে জিবি তোলা হচ্ছে, বিভিন্ন জায়গায় এগুলোর ছবি ফুটেজ সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। তো এগুলোর কারণেই চরমনাই সাহেবরা যখন কথা বলছেন, ওই যে আরেকটা লুটপাট দৃশ্য হইতেও পারে, নাও হতে পারে, তবে বিএনপির এবার হাই কমান্ড যারা আছেন, তারেক রহমান বা আমরা যদি দেখি রিজভী সাহেব, মির্জা ফখরুল ইসলাম, তারা কিন্তু খুব শক্ত ভূমিকা পালন করছেন, যেটা অতীতে কখনো দেখি নাই। এইটার একটা কারণ হচ্ছে কি, দীর্ঘদিন ক্ষমতা থেকে বাহিরে থাকার কারণে, অথবা আওয়ামী লীগ সরকারের পতনের দৃশ্য দেখার পর রাজনৈতিক যারা নেতা আছেন তাদের ভিতরে সামান্যতম ভয় হলে ঢুকছে যে জোর কইরা অথবা ক্ষমতায় থেকে অথবা প্রশাসনকে ব্যবহার কইরা আর কিন্তু ভাই সেই রাজনীতির দিন নাই। রাজনীতি যদি করতে হয় লাইনে এসে রাজনীতি করতে হবে, এমনটা কিন্তু মনে করছেন উঁচু পর্যায়ের নেতারা। কিন্তু গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যে 5% ছেঁচড়া আছে দলীয় কর্মীর নামে, আওয়ামী লীগ বিএনপি দোনো দলে আছে, কোনো কাজকর্ম করে না, এলাকাতে হাইটা খায়, ভাইয়ের পোস্টাল লয়া টানাটানি করে, চোর ডাকাতগুলো ভাইদের সাথে গিয়ে এখন বসে যাচ্ছে অনেক জায়গাগুলো, আপনারাও দেখছেন আপনার এলাকায়। এই শ্রেণীটা, এদেরকে কিন্তু হাই কমান্ড শক্তভাবে যদি কন্ট্রোল করতে না পারে, ডক্টর ইউনূসের সরকার কিন্তু 2 থেকে 3 বছরের জন্যই বসতে যাচ্ছেন।
আর এই সময়টার মধ্যে বিভিন্ন জায়গায় যেভাবে বিএনপির নেতাকর্মীরা অন্যায়ও করছে, আবার বিএনপি কিন্তু বহিষ্কারও করছে, সো এটা প্রমাণিত হয়ে যাচ্ছে কি যে না, বিএনপি কাজগুলো করার জন্য আবারও তারা, আমি বিএনপি বলা উচিত না, বিএনপির যারা নেতাকর্মী আছেন বা দল তো বিএনপি, তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটা ভালো ঝামেলা ফেস করছে বিএনপি। আর গণমাধ্যমগুলো সেগুলো প্রকাশ করছে। এখন গণমাধ্যম প্রকাশ করার কারণে কেউ কেউ বলছেন এত বছর কেন করেন নাই, ওই যে সরকারে গেলে কন্ট্রোলিং করা হয়, এটাই তো নিয়ম। তো এখন আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আসলে যে আপকামিং যে নির্বাচন আসতে যাচ্ছে, সেই নির্বাচনে কার পাল্লাটা ভারী হবে? বাংলাদেশের আলেম সম্প্রদায় একদিকে একত্রিত ভারী হবে, নাকি বিএনপি বা জাতীয় পার্টি আরও যে দলগুলো আছে বাম 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 ডান যারাই আছে তারা একদিকে ভারী হবে? কি মনে করছেন? ক্ষমতা জিনিসটা বরাবরই অদ্ভুত। ধরেন আপনি একজন সাধারণ মানুষ, একজন মানুষের সাথে ঝগড়া লাগছেন, তো আপনি গায়ে গতরে এত বেশি বড় না, ওই মানুষটা একটু বড়, আপনি তার সাথে ঝগড়া করার সময় কি করবেন? হিসাব নিকাশ করে করবেন। এরপরে যদি আপনার অতিরিক্ত মাথা গরম হয়ে যায়, তারা দুইটা গালি দিবেন অথবা একটা কিল দিবেন, নিজে দুইটা খাবেন, চলে আসবেন। কিন্তু এই একই মানুষ আপনি, যদি আপনার পকেটে একটা মেশিন থাকে, একটা চাকু বা ছুরি থাকে, ঠিক একই ঘটনায় ওই মুহূর্তে আপনার মাথা গরম হলে আপনি কি করবেন? মেশিন চালায়া বসবেন। কারণ ক্ষমতা মানুষের লাড়াচাড়া করে। কেন এই কথাগুলো বললাম? যে বিপ্লব হয়েছে বাংলাদেশে বা অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে সাধারণ ছাত্রদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটা বাঙালি খেয়াল রাখবে। বাট আফটার অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় লাস্ট কয়েকদিন যাবত আপনি যদি দেখেন, পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে সাধারণ ছাত্ররা সমন্বয়ক, কেউ বড় সমন্বয়ক, কেউ সহ সমন্বয়ক, নানান পরিচয় দিয়ে, তো এরকম ছোটোখাটো অনেক ঘটনা ঘটছে। কেউ আবার সমন্বয়কদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছে, কেউ আবার স্থানীয়ভাবে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে কানেক্ট হয়ে অথবা স্কুল কলেজে শিক্ষকদের সাথে একজোট হইয়া নানানভাবে নানান ডিস্টারবেন্স ঘটছে। তো পুলিশের দায়িত্ব বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে দেখা যাচ্ছে যে যেখানে প্রশাসন পালন করার কথা দায়িত্ব, সেখানে ছাত্ররা এসে দায়িত্ব পালন করছে। এই সকল কিছুকে মিলিয়ে এই জিনিসটা খুব বেশি দিন কিন্তু পজিটিভ যাবে না। ওই যে প্রথমেই বললাম ক্ষমতা, ছাত্র বয়স পড়াশোনার, এখন এই কথাগুলো যখন আমি বলবো তখন আপনার কাছে একরকম লাগবে, কিন্তু এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পষ্ট নির্দেশনা আসছে। নির্দেশনাটা গতকালকে আপনারা জানেন যে আন্দোলনের 1 মাস পূর্তি উপলক্ষে নানান বক্তব্যের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য দিয়েছে ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে। খুবই গঠনমূলক একটা বক্তব্য তিনি দিয়েছেন। শিক্ষার্থীদের ক্লাস এবং ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আহ্বান জানানোর বদলে আমার মনে হয় নির্দেশনা দেওয়া দরকার ছিল। আচ্ছা, যাই হোক, আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণ আন্দোলনে সরকার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে এই বার্তা দিয়ে তিনি বলছেন যে তরুণরা বিপ্লবের নায়ক, তোমরা তোমাদের স্বপ্ন বাস্তবায়নের শপথ নিয়েছিলে। শহর এবং গ্রামীণ জনপদের দেয়ালে আঁকা তোমাদের স্বপ্নগুলো এখন নানা রঙের সাজ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। বিপ্লবের সময় তোমরা পড়াশোনা ছেড়ে দিয়ে বন্ধুদের নিয়ে উদ্বিগ্ন ঘুমহীন রাত কাটিয়েছ এবং দিনে নিষ্ঠুর শাসনকে প্রতিহত করার জন্য পরস্পরের থেকে চির বিদায় নিয়ে রাস্তায় নেমেছ। বিপ্লব শেষ হওয়ার পর তোমরা দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপাসনালয় পাহারা দিয়েছ, সারা দেশে ট্রাফিক কাজ করেছ। আমি জানি তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে, তাই এখন সময় পড়াশোনাতে ফিরে যাবার। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোকে আমি খুলে দিয়েছি। আমি তোমাদের ক্লাস এবং ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি, কেননা বিপ্লবের সুফল ঘরে তুলতে আমাদের একটি সুশিক্ষিত এবং দক্ষ প্রজন্মের দরকার। তো এর মধ্যে তো একটা জিনিস হয়েও গেছে, এটা নিয়ে আবার কন্ট্রিবিউশনে ছিল, মানে দ্বিধাদ্বন্দ্ব ছিল, যে অটো পাস নিয়ে গেল মেধাবী নামধারী স্টুডেন্টরা, বাট প্রকৃত মেধাবীরা বললো যে আমরা চাই না, আমরা পরীক্ষা দিতে চাই, কিন্তু ফাইনালি অটো পাস নিয়ে গেছে। তো তিনি বলছেন যে বিপ্লবের লক্ষ্য অর্জনের কাজ শুরু হয়ে গেছে, 1 মাস হলো আমরা দায়িত্ব নিয়েছি, তা সত্ত্বেও আমরা বিপ্লবের প্রকৃত অক্ষর অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শুরু করে দিয়েছি। আমাদের প্রথম কাজ জুলাই এবং আগস্টের হত্যাকাণ্ডের বিচার, জবাবদিহিতা নিশ্চিত করা, গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বাধীন স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা। তারা এদেশে এসে গেছেন, তাদের কাজও শুরু করে দিয়েছেন। আর এখানে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তিনি ফাইনালি বলছেন যে আমরা খুনিদের প্রত্যার্পণ মানে ফিরিয়ে আনা, স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ ব্যক্তি, রাজনীতিবিদ, আমলারা যে পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে তা দেশে ফিরিয়ে আনবো, সেই নিয়ে আমরা কাজ করছি। বাট এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও, প্রশাসনকে তাদের কাজ করতে দাও। এখন দেখবেন বিভিন্ন জায়গায়
ভালো কাজ হচ্ছে না তা না, ভালো কাজও হচ্ছে, কিন্তু লোকাল এরিয়াগুলোতে যেটা হয়ে গেছে, ছাত্ররা অনেকেই বুঝতে পারতেছে না যে আসলে তারা নানানভাবে পলিটিক্যালি ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে। আবার ওই যে নাম ভাঙাই একটা দেখেন না, থাপড় টাপড় দিয়া, হ্যাঁ এটা চিনোস আমি জগন্নাথ পর দেয়ালে ছাত্রলীগেরই কর্মী। তো এরকম বিভিন্ন জায়গায় ছাত্রদের কিন্তু নানান ধরনের নেগেটিভ ইমপ্রেশন তৈরি হচ্ছে, সবগুলো তো আর ধরেন এইভাবে সামনে এসে প্রমাণিত হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমিও মনে করি যে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত, ক্লাসে ফিরে যাওয়া উচিত। যদি কখনো মনে হয় যে আবার এরকম কোনো রকম ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, সামহাও তাদের কাছে মনে হয় সারজিতরা আছে, হাসনাতরা আছে, তারা ডাক দিবে, তখন তোমরা এসো। বাট রাইট নাও স্কুল কলেজে না গিয়া বিভিন্ন জায়গাতে পড়াশোনার কিন্তু ক্ষতি হচ্ছে, লম্বা একটা সময় ক্ষতি হয়ে গেছে। পুলিশ ভয় পাচ্ছে কাজ করতে, কারণ ছাত্র পরিচয় দিয়ে দেখেন না যে কন্ট্রাক্টরে তার ন্যায্য কথার বিপরীতে বলতে পারে নাই, এটা একটা ভয় ঢুকছে। অরিজিনাল সমন্বয়ক সারা বাংলাদেশে কয়জন, আর বিচি সমন্বয়ক, সুবিধাবাদী সমন্বয়কের সংখ্যাও কতজন দাঁড়িয়ে গেছে, এটা নিয়ে কিন্তু আমাদের মেইন সমন্বয়করা বক্তব্য দিচ্ছে। সো এখন মূলধারার কলেজ ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত, বাকিটা প্রশাসন শক্ত হয়ে দায়িত্ব নেওয়া উচিত। এই শৃঙ্খলা আমার এই সিচুয়েশন থাকলে হবে না। রাজনীতিবিদদের সাহসটা নেই, সাহসগুলো সবগুলো ছাত্রদেরই, তাদের উপর ভর করে কিন্তু সব কিছু ঘটতেছে। তো পুলিশকে কাজ করতে দিতে হবে, সেনাবাহিনীকে বা আমাদের কলকারখানা ইন্ডাস্ট্রি, তোমাদের পড়াশোনা তোমরাও ফিরে যাও, প্রয়োজন হলে ডাক দিবে, আবার ফিরে আসবা যদি কোনো ষড়যন্ত্র হয়। বাট এই মুহূর্তে গো ব্যাক টু স্কুল অ্যান্ড কলেজ।